নমস্কার। এ লেভেল পরীক্ষার প্রস্তুতির জন্য আজ আমরা ওয়ার্ডসওয়ার্থের উই আর 7 কবিতাটি একটু অন্যভাবে দেখব। মানে আমরা এর ভাষাগত দিকগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আর কবিতার গভীরে প্রবেশ করা যাক। কবিতার এই লাইনটাতেই কিন্তু পুরো দ্বন্দ্বটা লুকিয়ে আছে। দেখুন, বক্তা মেয়েটির দাবিকে চ্যালেঞ্জ তো করছেন, কিন্তু ভাষাটা খেয়াল করুন। আজকের দিনে বেশ সেকেলে শোনায়, তাই না? এই যে ইয়ে বা মেবির মতো শব্দ, এগুলোই হবে আমাদের আলোচনার শুরু। তো প্রশ্নটা হলো, কেন এই ভাষাটা আমাদের কাছে এত পুরনো মনে হয়, আর ওয়ার্ডসওয়ার্থ কেন জেনে শুনে এমন ভাষা ব্যবহার করলেন? আচ্ছা, এই আলোচনাটাতেই আমরা দেখব যে কিভাবে এই বিশেষ ভাষার ব্যবহার করে কবি 18 শতকের একটা আবহ তৈরি করেছেন এবং কবিতার মূল ভাবনাটাকে প্রতিষ্ঠা করেছেন। যেহেতু এটা পরীক্ষার প্রস্তুতির জন্য, তাই আমরা একটা নির্দিষ্ট কাঠামো মেনে চলব। প্রথমে আমরা ভাষার কোডটা ভাঙার চেষ্টা করব। তারপর দেখব পুরনো কিছু শব্দ, মানে আর্কেইক ভোকাবুলারি। এরপর কবিতার বাক্য গঠন, আর সবশেষে বিশ্বাসের ব্যাকরণ। শেষে তো একটা কুইক রিভিশন থাকছেই। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো, এই যে পুরনো ভাষা, এটা কিন্তু কোনো বাধা নয়। এটা আসলে ওয়ার্ডসওয়ার্থের একটা খুব সচেতন সিদ্ধান্ত ছিল। এই ভাষার মাধ্যমেই তিনি আমাদের মানে পাঠককে একটা নির্দিষ্ট সময় আর দার্শনিক আবহের মধ্যে নিয়ে যান, যা কিনা রোম্যান্টিক যুগের একটা বড় বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমাদের প্রথম বিশ্লেষণে আসা যাক। আমরা এখন দেখব কিভাবে কিছু বিশেষ শব্দ, বলতে পারেন এক ধরনের লিঙ্গুইস্টিক মার্কার হিসাবে কাজ করে, কবিতাটাকে তার নিজের সময়ের সাথে একেবারে গেঁথে দিয়েছে। তো এই যে আমরা বলছি আর্কেইক ল্যাঙ্গুয়েজ বা প্রাচীন ভাষা, এটা আসলে কি? সোজা কথায় এগুলো হলো এমন শব্দ বা শব্দগুচ্ছ যা একসময় খুব চলত, কিন্তু এখন আর ব্যবহার হয় না, মানে সেকেলে হয়ে গেছে। ওয়ার্ডসওয়ার্থ কিন্তু ঠিক এই শব্দগুলোই ব্যবহার করেছেন একটা বিশেষ পরিবেশ বা মেজাজ তৈরি করার জন্য। এইখানে ইয়ে শব্দটার ব্যবহারটা একটু খেয়াল করুন। এটা আসলে এখনকার ইউ এর একটা পুরনো ফর্ম, যেটা বহু বচনে ব্যবহার হতো। মানে বক্তা এখানে শুধু মেয়েটিকে নয়, বরং তার সব ভাই বোনকে একসাথে সম্বোধন করছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। শুধু ইয়েই নয়, কিন্তু আরও আছে। যেমন ধরুন টওয়াজ, যা হলো ইট ওয়াজের সংক্ষিপ্ত রূপ, বা নে মানে না, আর মেড, যেটা দিয়ে অল্প বয়সী অবিবাহিত মেয়ে বোঝানো হতো। এই প্রত্যেকটা শব্দ যেন কবিতার গায়ে লাগানো একটা টাইম স্ট্যাম্প, যা আমাদের বলে দেয় এটা কোন সময়ের লেখা। আচ্ছা, এতক্ষণ তো আমরা শব্দ নিয়ে কথা বললাম। এবার চলুন বাক্যের গঠনের দিকে তাকাই। ওয়ার্ডসওয়ার্থ কিন্তু প্রায় বাক্যের স্বাভাবিক গঠনটা উল্টে পাল্টে দিতেন। কেন? কবিতার ছন্দ ঠিক রাখতে আর নির্দিষ্ট কোনো বিষয়ের উপর জোর দিতে। আর এটাকে আমরা বলি পোয়েটিক সিনট্যাক্স বা কাব্যিক বাক্য গঠন। এই উদাহরণটা দেখুন। সাধারণত আমরা বলতাম দ্য লিটল মেডস রিপ্লাই ওয়াজ কুইক, কিন্তু কবি কি লিখেছেন? কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই। সাবজেক্ট ভার্বের সাধারণ ক্রমটা এখানে বদলে দেওয়া হয়েছে। এর দুটো কারণ: এক, কবিতার ছন্দটা বজায় রাখা, আর দুই, মেয়েটির উত্তরটা যে কত দ্রুত ছিল সেটার উপর জোর দেওয়া। ওয়ার্ডসওয়ার্থের আরেকটা দারুণ কৌশল হল ডিড ব্যবহার করা। সাধারণত সিম্পল পাস্ট টেন্সে আমরা বলতাম দ্য লিটল মেড রিপ্লাইড, কিন্তু তিনি লিখেছেন দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই। এই যে বাড়তি ডিড আনা হলো, এটা কিন্তু শুধু শুধু নয়, এটা বাক্যে একটা আলাদা ওজন নিয়ে আসে, একটা আনুষ্ঠানিক জোর দেয়, আর ছন্দের দিক থেকেও এটা খুব কার্যকর। এবার আমরা এই আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছি। এখানে আমরা দেখব কিভাবে টেন্স বা কালের একটা দ্বন্দ্ব, মানে বর্তমান আর অতীতের মধ্যে একটা সংঘাত, কবিতার মূল বিতর্কটাকে সামনে নিয়ে আসে। বিতর্কটা কি? যুক্তি বনাম বিশ্বাস। এখানে মূল ব্যাপারটা হলো আর ক্রিয়াপদটার ব্যবহার নিয়ে। খেয়াল করে দেখুন, ছোট মেয়েটি বারবার প্রেজেন্ট টেন্স ব্যবহার করছে। সে বলছে উই আর 7, কারণ তার কাছে ভাইবোনেরা এখনও আছে, তারা বর্তমান। আর অন্যদিকে বক্তাও কিন্তু ওই একই প্রেজেন্ট টেন্স ব্যবহার করছেন, কিন্তু তার উদ্দেশ্য হল গাণিতিক যুক্তি দিয়ে প্রমাণ করা যে না, এখন তারা মাত্র 5 জন। আরেকটা দারুণ ব্যাপার দেখুন, মেয়েটি বলছে তার 2 ভাই বোন কবরে লাই করে আছে, মানে শুয়ে আছে। এটা কিন্তু প্রেজেন্ট টেন্স।
সে কিন্তু লেড শায়িত করা হয়েছিল এই পাস্ট টেন্সটা ব্যবহার করেনি। এই ছোট্ট একটা শব্দের মধ্যে দিয়েই তার গভীর বিশ্বাসটা প্রকাশ পায় যে তারা এখনও তার পরিবারেরই অংশ। কবিতার শুরুতেই বক্তা যে প্রশ্নটা করেছিলেন, হাউ মেনি মে ইউ বি, সেখানে মে শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এই মোডাল ভার্বটা একটা সম্ভাবনা বা খুব ভদ্রভাবে কিছু জানতে চাওয়ার ইঙ্গিত দেয়। এর ঠিক বিপরীতে আছে মেয়েটির সেই আত্মবিশ্বাসী উত্তর, উই আর 7, কোনো সম্ভাবনা নয়, একেবারে নিশ্চিত। এই দুয়ের বৈপরীত থেকে কিন্তু দুজনের দৃষ্টিভঙ্গির পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। তো পরীক্ষার আগে সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য চলুন একটা র্যাপিড রিভিশন হয়ে যাক। এই অংশটা মূল পয়েন্টগুলো মনে রাখতে খুব সাহায্য করবে। এই টেবিলটা পরীক্ষার জন্য দারুণ কাজের। দেখুন, হাউ মেনি মে ইউ বি এর আধুনিক রূপ হল হাউ মেনি আর ইউ, বা তোমরা কয়জন। তারপর গন টু সি, এটা একটা ইডিয়ম যার সহজ মানে হল নাবিক হয়ে যাওয়া। আর উড হ্যাভ হার উইল এর মানে হল মেয়েটি তার নিজের কথায় বা মতে একেবারে অটল ছিল। পরীক্ষার উত্তরে এই তুলনাগুলো ব্যবহার করলে কিন্তু বেশ ভালো নম্বর পাওয়া যেতে পারে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। ওয়ার্ডসওয়ার্থের ভাষার এই যে এত সূক্ষ্ম ব্যবহার, এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা পরিবারকে কি আমরা শুধু গণিত দিয়ে মাপবো, নাকি স্মৃতি আর বিশ্বাস দিয়ে? আশা করি আজকের এই ভাষাগত বিশ্লেষণটা কবিতাটার আরও গভীরের অর্থটা বুঝতে সাহায্য করেছে।